আনন্দরত্ন একাডেমির ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং নার্সিং এর জন্য প্রথম ক্লাস আমরা যেটা এখানে অফলাইনে করেছি সেটারই একটি ভিডিও রেকর্ডিং আপনাদের সামনে উপস্থাপনা করছি এই মর্মে যে আপনারা একটু এই তথ্যটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওর মধ্যে যে বার্তাটা আমরা দিয়েছি নার্সিংয়ের যারা উদ্যোগী রয়েছেন তাদের কাছে যাতে তথ্যটি পৌঁছায়। তো সরাসরি আমরা ক্লাস শুরু করছি। লাইফ সায়েন্সের প্রথমেই একেবারে ফান্ডামেন্টাল ক্লাস জীবনবিজ্ঞানের তোমাদের প্রথম যে চ্যাপ্টারে থাকে সেই ক্লাসে নিয়ে আমরা হাজির হয়েছি এবং কিভাবে কোন অ্যাপ্রোচে পড়লে পরে আমরা ওই যে এন্ট্রান্স এক্সামে আমাদের 100% আউটপুটটা দিয়ে আসবো এবং আমার রেজাল্টও ঠিক ততটাই আসবে, সেই অ্যাপ্রোচ নিয়েই আমরা এই ক্লাসটা শুরু করছি। দেখো শুরুতেই আমরা পড়বো কি শুরুতেই আমরা পড়বো হচ্ছে আমাদের এই লাইফ সায়েন্স পড়তে গেলে পরে জনক পড়বো, তারপরে জীবের বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো, দেন উদ্ভিদ বনাম প্রাণী যে বেসিক কিছু আমাদের ফিচার্স পড়তে হয় সেখান থেকে বারংবার প্রশ্ন এসেছে সেটা পড়বো, নাইট্রোজেন সম্পর্কে কিছু একদম বেসিক তথ্য জানবো কারণ এখানে যেহেতু আমাদের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমাদের সেই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, এলোপাথারি পড়লে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বলবো। প্রাচীন যুগের জীববিদ্যা সম্পর্কে কিছুটা স্টাডি করব এবং সেই সূত্র ধরেই বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে এবং তাদের যে আবিষ্কার এবং সবথেকে বেশি কোশ্চেন এসেছে সেইটুকু আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যতটুকু রয়েছে সেই নিয়ে আলোচনা করবো। দেখো বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার নিয়ে আমাদের ফার্দার স্টাডি হবে পরবর্তীতে, কারণ সেই ক্লাসটা অনেকটাই লম্বা হবে। তো শুরুতেই এই যে প্রথমেই আমরা বলছি যে জনক, দেখো জনক পার্টে দেখো আমরা ছোট ছোট করে তোমাদের এই স্ট্রাকচারটাই সবার হাতে দেব, নিজেরাই এখানে বসে স্টাডি করে নেবে। নিজেদের এখানে যে আমরা এক একটা সাবজেক্টের 1 ঘন্টা করে স্টাডি করব সেই 1 ঘন্টা স্টাডিতেই এখানে পড়াশোনাটা হয়ে যাবে, সেই মর্মেই পড়াশোনাটা করবো, সেই ধরন অনুযায়ী পড়াশোনা করব। আমি সিম্পলি তোমাদের বলেছি দেখো জনক, এই যে বায়োলজি কথাটা বলছি এক একটা পার্টে তোমরা লিখবে ক্লাসে বসে, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা আসতে পারো। দেখো জনক যখন বলছি দেখো বায়োলজি যে টার্ম, বায়োলজি টার্মটা দিয়েছিলেন অর্থাৎ টার্ম কয়েন্ড বাই জ্যালামার্ক, কিন্তু এই যে বায়োলজির জনক যদি বলা হয় তাহলে বায়োলজির জনক হচ্ছেন অ্যারিস্টটল। আবার যদি প্রশ্ন থাকে আধুনিক বায়োলজির জনক কে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু চার্লস ডারউইন আনসার করতে হবে। আর আরেকটি এখানে তথ্য পড়বো, এমনকি এই যে জুওলজির জনক তিনিও অ্যারিস্টটল, তবে বোটানির জনক হচ্ছেন থিওফ্রেস্টাস। তো এই যে এই কয়েকটা জনক পড়তে হবে। আমি আবারও রিপিট করছি, যেমনটা এখানে ক্লাস হয় তেমনটাই আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে দেখো জনক বললে বায়োলজির টার্মটা প্রথম কে দিয়েছিলেন জ্যালামার্ক। সেকেন্ড আমরা পড়ছি যে এই যে বায়োলজি বলছি বায়োলজির জনক, জুওলজির জনক অ্যারিস্টটল, ওকে, বোটানির জনক বললে থিওফ্রেস্টাস। আর তার সঙ্গে আমাদের পড়তে হবে যে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আধুনিক বায়োলজির জনক কে, সেক্ষেত্রে কিন্তু আনসারটা চেঞ্জ হয়ে যাবে চার্লস ডারউইন। এই চাকরির পরীক্ষার জন্য আমার এতটুকু প্রাইমারিলি এই মুহূর্তে দরকার। সেকেন্ড পয়েন্ট আমরা আলোচনা করছি দেখো জীবের বৈশিষ্ট্য। ওকে, এবার এই জীবের বৈশিষ্ট্য যখন পড়ছি বেসিক, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন খুব একটা সেরকম আসার নয়, তবুও গোটা চ্যাপ্টারটাকে আয়ত্তে আনতে হবে। একদম ফার্স্ট চ্যাপ্টার তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের, তাহলে এই চ্যাপ্টারের সেকেন্ডে আছে জীবের বৈশিষ্ট্য। জীব বলতে দেখো উদ্ভিদ প্রাণী উভয়কেই বুঝি আমরা, জীবকুলকেই বা জীবকেই বিভাজিত করা হয় উদ্ভিদ প্রাণী হিসেবে। এইবার এইখানে এই যে জীবের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি জানি, কি জানি দেখো, এক তো এই যে আকার আয়তন ভিন্ন হয়। ওকে, জীব মানেই চলন গমন বৃদ্ধি জনন পরিপাক শোষণ এই সমস্ত কিছু রয়েছে, অভিব্যক্তি পরিব্যক্তি রয়েছে। এইখানে আমরা সবাই ছোটবেলা থেকে পড়েছি যে প্রোটোপ্লাজম সমন্বিত কোষ পর্দা বেষ্টিত এই জীবের ক্ষুদ্রতম যে ইউনিট বা একক তাকেই আমরা বলে থাকি হচ্ছে সেল বা কোষ। ওকে, কোষ নিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টার পরে আসবে। শুধু দেখো এই যে কোষের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানের সাপেক্ষেও আমরা বলি, বিশেষ করে কোষের মুখ্য উপাদান হিসেবে আমরা বলি কোষের কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। তো এই যে এই নিউক্লিয়াসের সাপেক্ষে কোষকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এক তো আমরা বলি প্রোক্যারিওটিক সেল, মেসোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। এতটুকু শুধু তোমাদের এখানে জানলেই হবে যে প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস
থাকে না। ওকে, এবং নিউক্লিয় বস্তুর কথা যে বলছি, এবার এখানে মেসোক্যারিওটিকে হচ্ছে থাকে কিন্তু স্পষ্ট নয়। ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস একেবারে একদম স্পষ্ট বিদ্যমান, এবং নিউক্লিয়াসের উপস্থিতির সাপেক্ষে আমরা উন্নত যত প্রাণীর যে সেল সেগুলো কিন্তু আমরা ইউক্যারিওটিক সেল বলি। অর্থাৎ মানুষের যে সেল সেই সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো এইখানে শুধু এইটুকু পড়ছি। এইবার এই যে ইউনিসেলুলার আর হচ্ছে মাল্টিসেলুলার প্রাণীকে এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই হিসেবে যদি বা আমরা এই ইউনিসেলুলার মানে প্রাণীর দেহ কেবলমাত্র একটা সেল দ্বারাই গঠিত। যেমন তোমরা জানো যে যত প্রোক্যারিওটিক জীব বলি আমরা এই হিসেবে অ্যামিবা। ওকে, তো এরকম এক এক করে পরে আমরা ডিটেলসে যাচ্ছি। তো শুধুমাত্র এখানে জীবের বৈশিষ্ট্যগুলি যখন জানছি তাহলে আমরা এগুলি জানলাম যে প্রোটোপ্লাজম সমন্বিত কোষ পর্দা বেষ্টিত যে জীবের ক্ষুদ্রতম ইউনিট তাকে সেল বলা হয়। এবার এই সেলকে আমরা বললাম নিউক্লিয়াসের উপস্থিতির সাপেক্ষে তিনটে ভাগে ভাগ করা হয়: প্রোক্যারিওটিক সেল, মেসোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। আবার এই যে প্রাণীর দেহ বা জীবের দেহ কি একটা সেল দ্বারা গঠিত নাকি একাধিক সেল দ্বারা গঠিত, এর সাপেক্ষে মাত্র দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে ইউনিসেলুলার অ্যানিমাল বলছি আমরা আর মাল্টি সেলুলার অ্যানিমাল বলছি, এতটা। এবার জীবের আমরা জানি যে জন্ম মৃত্যু বিদ্যমান। এইখানেই আমাদের সব থেকে দীর্ঘজীবী উদ্ভিদ যদি বলা হয় তাহলে রেডউড বলা হয়। দীর্ঘজীবী প্রাণীদের তালিকায় রয়েছে কচ্ছপ। এবার তার ক্যাটাগরিক্যালি পরে যাব, আমাদের এখানে বেশি কিছু লাগার কথা নয়। ওকে, এইবার নেক্সট চলে আসি আমরা। দেখো নাইট্রোজেন যখন পড়ছি আমরা, দেখো নাইট্রোজেন প্রোটিন গঠনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই তোমরা নাইট্রোজেন দেখো অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, তোমরা সবাই জানো, তাই না? তাহলে এই যে প্রায় 78%, এবং এই নাইট্রোজেনিক যে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন, সেই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে মূলত মাটির সঙ্গে সম্পৃক্ত করে কি? এখানে একটু আমি বলি যে নাইট্রোজেনকে আমরা সাধারণত বলে থাকি, তোমরা সবাই পড়েছো যে নোবেল গ্যাস। নোবেল গ্যাসের একটা বৈশিষ্ট্য কি, তারা অন্য কোনো যে গ্যাস বা অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিজের কোনো যে অন্য কোনো উপাদানের সঙ্গে অন্য কোনো পদার্থের সঙ্গে মিশ্রিত হয় না, সম্পৃক্ত হয় না, খুব সহজ ভাষায় বলছি। তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন সেই ক্যাটাগরির মধ্যে পড়লেও যত আমাদের এইরকম যে ইনার্ট গ্যাস রয়েছে, এরকম যেগুলোকে নোবেল গ্যাস বলি আমরা, তো সেই গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন কিন্তু আবার নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস হলেও মাটিতে সম্পৃক্ত হয়, মাটির সঙ্গে সংযুক্ত হয়। কিসের মাধ্যমে? তোমরা সবাই জানো অ্যাজাটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম বা রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে। আর ওটি আমাদের প্রশ্ন আসে। অ্যান্ড সেকেন্ড, সেটা হচ্ছে এই যে আমাদের বজ্রবিদ্যুৎ হয়, সেই বজ্রবিদ্যুতের সঙ্গেও অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন সেটা মাটিতে মেশে। তো এই দুটো তথ্য আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে নাইট্রোজেন সম্পর্কে। এবার দেখো উদ্ভিদ আর প্রাণীর ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো যে এদের যে তুল্যমূল্য যে আলোচনা। দেখো এইবার জীবকে দুটো ভাগে ভাগ করা হয়, উদ্ভিদ এবং প্রাণী। আমরা কেবলমাত্র 4টে বৈশিষ্ট্য এখানে মনে রাখবো, আর তার কিন্তুগুলো আমাদের পরীক্ষায় আসে। ওকে, প্রথমটা কি বলছি দেখো, প্রথমটাই এখানে আমরা বলছি দেখো উদ্ভিদ আমরা সকলেই জানি গমনে অক্ষম। তাহলে গমন আমরা ফার্স্ট মাথায় রাখবো, গমনে অক্ষম। কিন্তু ক্লামাইডোমোনাস, ভলভক্স এগুলো যে আমরা পড়েছি, এরা কিন্তু গমনে তোমরা সক্ষম উদ্ভিদ হলেও তোমরা জেনেছো। আচ্ছা, প্রাণী গমনে সক্ষম, কিন্তু আমরা সকলে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, অ্যাসিডিয়া এরা প্রাণী হলেও গমন করতে পারে না। তো এই কিন্তুটা পরীক্ষায় আসবে আমাদের। সেকেন্ড চলে আসছি আমরা এখানে পয়েন্ট নাম্বার 2। দেখো আমরা যদি দেখি যে এই যে বলেছি কোষ প্রাচীর উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে, প্রাণী কোষে থাকে না, এটা পেলাম আমরা। আচ্ছা, এবার চলে আসি প্লাস্টিড। দেখো তাহলে প্লাস্টিড উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে, প্রাণী কোষে থাকে না, কিন্তু ইউগ্লিনার আবার থাকে। তো পরীক্ষায় আসে আমাদের এই কিন্তুটাই লাগবে তোমাদের। আর ফাইনাল ওয়ান যেটা পড়বো যে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, আর প্রাণী দেহে বা সেলে সেন্ট্রোজোম বিদ্যমান থাকে।
তো এই চারটে নিয়েই কিন্তু প্রশ্ন থাকবে, আরও একাধিক বৈশিষ্ট্য তোমরা পড়েছো। এইখানে পার্টিকুলারলি আমাকে এই চাকরিটা অ্যাচিভ করতে গেলে পরে কতটুকু দরকার সেইটা উপলব্ধি করানো তোমাদের, এবং সেই অনুযায়ী একদম ক্লাসের সঙ্গেই আমি রেকর্ডের ক্ষেত্রে কি একবার বলতে পারছি হয়তো, কিন্তু ক্লাসে 2 বার 3 বার 4 বার বলবো, এবং সঙ্গে সঙ্গে তোমাকে এই 15 মিনিটের ক্লাসের পরে এমসিকিউর জন্য শিট দেওয়া হবে, এবং সেই শিট অনুযায়ী সঙ্গে সঙ্গে পারতে হবে এই ক্লাসের মধ্যে থেকে। ওকে, তো এর পরের যে প্রসঙ্গটা চলে আসছে সেটা এই যে আমাদের প্রাচীন যুগের যে বিদ্যা। দেখো আমাদের যে বৈদিক যুগ প্রায় যে সময় থেকে শুরু হয়েছে, আমরা সবাই জানি খ্রিস্টপূর্ব সেই যে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালটাকে বৈদিক যুগ বলেই, যদিও দুটো ভাগে ভাগ করা আছে, তাই না? তো এই যে বৈদিক যুগেও এই আমাদের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান চর্চা হতো, এবং বেদ, পুরাণ, উপনিষদ এগুলোতে একাধিক তার প্রমাণ মেলে। এখানে আমাদের দেখো ট্যাক্সোনমি আমরা পড়ি না, যে শ্রেণীবিন্যাস উদ্ভিদ এবং প্রাণী জগতের। তো এই উদ্ভিদ এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এমনকি ওই যে ছান্দোগা উপনিষদে পাওয়া যায় উল্লেখ, এবং সেই ছান্দোগা উপনিষদে উদ্ভিদ জগৎকে 740টা আলাদা আলাদা উদ্ভিদের নাম, এবং প্রাণীর ক্ষেত্রে প্রায় 250 প্রাণীর আলাদা আলাদা নাম, অর্থাৎ প্রথম এই শ্রেণীবিন্যাসকরণের উল্লেখ আমরা সেখানে পেয়েছি। আর সেই সময় যে চর্চা হতো, ইভেন গ্রিসিয়ান সিভিলাইজেশনেও যদি আমরা দেখি ওই প্রাচীন ইতিহাস, বিশ্বের ইতিহাসের সাপেক্ষ, তাহলে সেক্ষেত্রেও বিজ্ঞান চর্চা হতো। কয়েকটা শুধু এখানে আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট এই কারণে আমাদের মনে রাখতে হয়। দেখো সবার আগে আমরা পড়ছি এই যে ইনি সুশ্রুত, বেসিক্যালি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো এই যে সুশ্রুত হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, বিশ্বামিত্র মুনির সন্তান ছিলেন বলে মনে করা হয়, এবং তিনি দেবদাস ধনন্তরীর কাছ থেকে তার যে এই যে ঔষধপত্র বা মেডিসিন এবং শল্য চিকিৎসার ব্যাপারে শিখেছিলেন। এমনকি তিনি প্রথম এই যে প্লাস্টিক সার্জারি করেছিলেন, এবং এই প্লাস্টিক সার্জারির জনক তাকে বলা হয়। দেখো সুশ্রুত সংহিতা যে বইটা তিনি লিখেছিলেন নাগার্জুন, এই 4-5টা তথ্যই তোমার শুধু পরীক্ষার জন্য লাগছে। সেকেন্ড ছবিটা দেখেই বুঝতে পারছো তোমরা সবাই, অ্যারিস্টটল, তার জন্মসালটা তোমাদের পরীক্ষার জন্য আসবে। এবং এই যে অ্যারিস্টটল, সেই অ্যারিস্টটল 384 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। সবাই যেন গ্রীসে জন্মগ্রহণ করেন। কিছুক্ষণ আগেই আমরা বললাম যে বায়োলজি জুওলজির জনক, এবং তার সঙ্গে আমাদের এখানে পড়তে হচ্ছে যে তিনি কিন্তু আমাদের যে এমব্রায়ো থিওরি, এই যে ভ্রূণ তত্ত্ব, সেই ভ্রূণ তত্ত্বের জনক। এতটুকু আমাদের এখানে পড়লেই হয়। নেক্সট চলে আসি, এই যে চরক, ইনি হচ্ছেন চরক। ইন্ডিয়ান যে মেডিসিন, সেই ইন্ডিয়ান মেডিসিনের জনক বলা হয়ে থাকে। এবং চরক সংহিতা বা তার আরেকটি এই বইটার নাম হচ্ছে অগ্নিবেশতন্ত্র, তার সম্পর্কিত বই। আর তিনি মূলত এই যে মানুষের যে যাবতীয় যে সমস্যা, শারীরিক সমস্যা, সেই সমস্যার মূল কারণ হচ্ছে পিত্ত, কফ আর বাত, এই বলে তিনি উল্লেখ করেছিলেন। এবং তিনি প্রথম কিন্তু এই যে হিউম্যান বডির যে ডাইজেস্টিভ সিস্টেম, আমরা পরিপাক তন্ত্রের কথা বলি, সেই পরিপাক তন্ত্র সম্পর্কে ধারণার ব্যাখ্যা দিয়েছিলেন। তো এতটুকু তথ্য। এইবার আমরা চলে আসি যে এই যে আমরা বললাম যে আধুনিক বায়োলজির জনক বলা হয় চার্লস ডারউইনকে। চার্লস ডারউইন সম্পর্কে এনারা হচ্ছে পুরনো সময়ে, কিন্তু ইনি কিন্তু আধুনিক সময়ে 1809 সালে জন্ম। তো এইখান থেকে এই আধুনিক একটা নাম পড়ছি কারণ বারংবার আসে ওই যে প্যানজেনেসিস থিওরি, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে, এবং এই যে প্রাকৃতিক নির্বাচনবাদের যে থিওরি, সেটা অরিজিন অফ স্পিসিস সংক্ষিপ্ত হিসেবে তোমাদের বারবার আসে এই বইয়ের লেখককে। তো এই বইয়ের লেখক তিনি। তো এতটুকু আমাদের লাইফ সায়েন্সের যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে লাগবে। এইবার এরপরে যখন যে তোমরা ক্লাসে আসবে দেখবে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এখান থেকে, যে এই গোটা চ্যাপ্টারের সারবস্তু এটা, এবং এখান থেকে এই 10-15টা, এবং কিছুটা তোমরা অলরেডি পেয়ে গেলে যে ততটুকুই বলেছে
করেছি যতটুকু তোমাদের এই নার্সিংয়ের এক্সামের পরীক্ষার জন্য জরুরি। দেখো খুব কঠিন প্রশ্ন তোমাদের আসে না, একদম যে লাইফ সায়েন্সের টপিকগুলো আমরা স্টাডি করবো একদম ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে, আর সেখান থেকে বেসিক কিছু কোশ্চেনই আসে। ওভারঅল পুরো ডিটেলসটাই আমরা স্মার্ট ওয়েতে পড়বো প্রতিদিন ঠিক এইভাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।